প্যারাশুট জাম দিয়ে ড্রোন উড়িয়ে বিশ্ব রেকর্ড তৈরি করছে। ওই বাংলাদেশ সেনাবাহিনীতে একটা কথা আছে, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলেই দেখবেন গাছের গোড়ার মাঝখানে চুন লাগানো, গাছের গোড়া লাল আর সাদা রং দিয়ে চুন করা। আমরা হাসাহাসি করে বলতাম চুন কাম ধুমধাম কম কাম, মানে বাইরে দিয়ে সব ধুমধাম কিন্তু ভিতরে সব কম কাম। একই রকম হচ্ছে ডক্টর ইউনূস, বিদেশ ঘোরা, স্ক্রিপ্টে লেখা, মুখস্থ বক্তৃতা দেওয়া, আর এইসব ড্রোন প্যারাশুট জাম্প এগুলা করে 1.5 বছর কাটালো। আর তদন্ত কমিটি করে শুধুমাত্র তদন্তের কমিটির রিপোর্ট জমা নিল, কিন্তু একটা তদন্তের একটা কি বলে রায় একটা বাস্তবায়ন করলো না। না করেই এই বেইমান নিমক হারাম নির্বাচন দিয়ে দিল ফেব্রুয়ারিতে। তাতে কি হচ্ছে, আজকে যদি 1.5 বছর হয়ে গেছে প্রায়, এই 1.5 বছরে এই ডক্টর ইউনূস কি পারতো না খুনি বরখাস্ত জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসি দিতে? 1130টার মতো তার হাতে নিজ হাতে খুন করা, তার ওয়াইফকে সাক্ষী সহকারে, তার ওয়াইফের আজীবন জেল হওয়া উচিত এবং তার ফাঁসি হওয়া উচিত ছিল এতদিন 1 বছরের মাথায়। মেজর সিনহার খুনি ওসি প্রদীপ বা প্রদীপের ফাঁসি হয় নাই। ডক্টর ইউনূস কেন করে না এগুলা? কারণ এনজিও, সে পশ্চিমাদের কাছে দেখাতে চায় না যে তার হাতে ফাঁসির রক্ত লেগেছে। সে এইটার থেকে হাতটা সরিয়ে রাখতে চায় যেন পশ্চিমারা না বলতে পারে তুমি ফাঁসি দিলা কেন। এই বাটপার কিন্তু দুমদাম বুংচুং করে কিন্তু বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে চলে যাচ্ছে। আর বিএনপিও আনন্দে, নির্বাচনের আনন্দে লাফাচ্ছে। বিএনপিও বুঝতে পারছে না যে শুধু হাদি মরে নাই, এই বিএনপির একটা লোককে ভারত ছাড়বে না, আওয়ামী লীগ ছাড়বে না। তারেক রহমান থেকে আরম্ভ করে তারেক রহমানের পরিবারের সবাইকে এবং বিএনপির যতগুলা নেতা আছে এবং যারা ধান খেতে ঘুমিয়েছে সব কর্মীদেরকেও হত্যা করবে। দ্বিতীয় সুযোগ আর আওয়ামী লীগ এবং ভারত হাতে পেলে আর কখনো ছাড়বে না। এই বেইমানের বাচ্চাগুলো একটাও আমার কথা শুনে না। এত বছর ধরে বলে আসছি, যা বলেছি তাই হয়েছে। আমি বলেছিলাম আপনাকে 6 থেকে 8 মাস আগে যে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। আপনি অনেকবার বলেছেন এগুলো। বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বরে 5 আগস্টের পরে যতবারই জয়েন করেছেন ততবারই আপনি এগুলো বলেছেন যে এদের বিপদ আসতেছে, যারা বিপ্লবীর সাথে ছিল। ঠিক হাদিকে দিয়ে একটা পূরণ ইয়ে হলো। আল্লাহর অভিশাপ এদের উপরে। এত চিৎকার করে মানে ইয়ে করে ফেলেছি, এরা খালি নাট্য বাজনা আর মজা দেখবে, শুধু কোনো কথা শুনবে না। যাই হোক, এর থেকে উত্তরণের পথ এখনো আছে। আমি আজকে কথা লম্বা করতে চাই না, তাই আমি আসল কার্যকরী কি করা উচিত আমাদের সেদিকে চলে যাব। কিন্তু আজকে যে এই যে হাদির খুনি যে ফয়সাল, তাকে ধরতে পারলো না, কিন্তু তার মাকে ধরতেছে, বাবাকে ধরছে, কিন্তু সে তো নিরাপদে দেশ পার হয়ে গেছে। তো এটা কি করে সম্ভব হলো? আর এখন এই যে ভারত আশ্রয় দিল, তো ভারতে গিয়ে কিভাবে আশ্রয় পেল? আর আমরা তাদের যে প্রণয় বর্মাকে ডাকলাম, খুব কঠিন কিছু বলতে পারলাম না, কিন্তু আমাদের যেই রাষ্ট্রদূত তাকে কিন্তু কঠিন করে বলে দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সোজা কথা বলি আপনাকে, খাস বাংলায় বলি, মায়ের উপরে ঔষধ নাই। এই সরকারের গোষ্ঠী কিলাই, এই সরকারের উপদেষ্টাদের বিবৃতি আর এদের গোষ্ঠী কিলাই, বিএনপি ফিএনপি সব গোষ্ঠী কিলাই। এখন বাংলাদেশের জনতাকে আবার জুলাই আগস্ট 24-এর মতো আবার দেশের ক্ষমতা হাতে তুলে নিতে হবে। আমি বারবার বলেছি, নাহিদ, আসিফ, সার্জিস এদেরকে বলেছি, হাসনাতকে বলেছি, তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো, করে নাই। এই জন্য আজকে হাদি মারা পড়েছে। এই ছাত্ররা থেকে এই দায় থেকে বাঁচতে পারবে না। বহুবার বলেছি তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো, বলি নাই? করে নাই বলেই সবাই আলাদা আলাদা ছোট ছোট দলে যার যার স্বার্থ দেখতে আলাদা আলাদা টুকরা হয়ে দেশটাকে দুর্বল করে দিয়েছে। ছাত্র জনতার শক্তিটাকে, জুলাই আগস্টের শক্তিটাকে দুর্বল করে দিয়েছে। কিন্তু এখনো সময় আছে। ছাত্র জনতা, তোমরা আবার সবাই একত্র হও, গুল্লি মেরো নির্বাচনের। তোমরা একত্র হয়ে যেটা শুরু করো, আই ফর অ্যান আই, হাদির বদলে ভারতী। এদের উপরে আঘাত না হানলে এরা সোজা হবে না। হাদিকে মেরেছে, আমরা বাংলাদেশে থাকা ভারতীয়দেরকে আমরা দেখে নিব। এবং সমস্ত ছাত্র জনতা তোমরা একত্র হয়ে বাংলাদেশের যত ভারতীয় ভিসা সেন্টার আছে সমস্ত ভিসা সেন্টার ঘেরাও করে বন্ধ করে দাও। এই প্রতিটা ভিসা সেন্টার হচ্ছে ভারতের রয়ের গোপন আস্তানা। দ্বিতীয়ত, বাংলাদেশে যত শিল্প কল কারখানায় ভারতীয়রা চাকরি করে
সেই সব যার যার এলাকার জনগণ, ছাত্র জনতা সেই সব কলকারখানা ঘেরাও করে যতক্ষণ পর্যন্ত ভারতীয়দেরকে সেই সব কলকারখানা থেকে বের করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সেই কারখানা যেন আর চরখি না ঘুরে, কারখানা যেন আর না চলে। 3 নাম্বার, বাংলাদেশের বিভিন্ন ঢাকা শহর, বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরে যে কোনো সরকারি বেসরকারি যে কোনো প্রজেক্টে যত ভারতীয় আছে সেই সব বাড়িওয়ালাদেরকে বাধ্য করতে হবে সেই সব ভাড়াটিয়াদেরকে বাসা থেকে ভারতীয়দেরকে বের করতে। যদি বের না করে আপনারা বাড়ির দরজা বন্ধ করে দিবেন, যেন ওই বাড়ি থেকে কেউ বেরোতে আর না ঢুকতে পারে। আজকে আমার কথাগুলো মনে হতে পারে মেজর দেলোয়ার খুব বেশি কথা বলছে, অতিরঞ্জিত বলছে, এটা আমরা কি করে পাবো? যদি না শুনেন, হাদিনা সব একসাথে মরবেন, একটার পর একটা মরবেন। ঘরে ঢুকে ঢুকে আপনাদেরকে ধর্ষণ করে করে মারবে। শুনেন নাই আগেও, আবারও হুঁশিয়ার দিচ্ছি। 4 নাম্বার, বাংলাদেশের এই ভারতীয় রাষ্ট্রদূতকে, এই প্রণব বদমাইশকে, এই জানোয়ারকে, এই জঙ্গিকে ঘেরাও করে যেন বেরোতে না পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না ছাড়ে। এই প্রণব যদি দেশ না ছাড়ে, ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ সিজ করা হোক, বাতিল করা হোক। এবং যেটা বলেছি যে বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীর সাথে ভারতের যত সদস্য আছে, সেটা প্রশিক্ষক হোক অথবা যে কোনো চুক্তিতে হোক, তাদেরকে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইয়াং অফিসার এবং অন্যান্য পদবীর সেনা সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এদেরকে আপনাদের নিজস্ব কমান্ডারদেরকে বলুন এদেরকে বের করে দিতে শৃঙ্খলার মাধ্যমে। আর যদি বের না করে, আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে পিক আপ করে, যেখানে থাকে আপনারা অ্যাড্রেস জানেন, কোথায় যাবেন, পিক আপ করে ক্যান্টনমেন্টের বাইরে জনতার হাতে তুলে দিন। ভারত কেমনে সোজা হবে? ভারত, এক্সকিউজ মি, একজন লেডির সামনে মুখ দিয়ে খারাপ কথা বলতে চাই না, কোনোদিন বলতে চাইনি, কিন্তু বাধ্য হচ্ছি, গায়ে রক্ত টকবক করছে। এই বাংলাদেশে ভারত মাদার চৌধুরী কেমনে থাকে আমরা দেখে নিব। এদেরকে সেনানিবাস থেকে বের করে জনতার হাতে তুলে দিন। এবারের সংগ্রাম, এইবার বাংলাদেশকে ভারত মুক্ত করার সংগ্রাম।